যখন আপনি একা বাড়িতে ফেরেন এই অন্ধকার আমাদেরকে দেখে, আলো দেখে না। আজকে 14 তারিখ রাত্রিবেলা যে মানুষেরা রাস্তায় নামলেন, 2 কোটি লোক বিশ্বজুড়ে, তারা একটা আলো জ্বালিয়েছেন। আজকে আমরা আলোরও কথা বলবো, অন্ধকারটাকে আস্তে আস্তে কমাবো। আরজি কর 2024 কতবার মার খাওয়ার পর এমন হয়, অসংখ্য গোলাপ আর অজস্র মুষ্টিবদ্ধ হাত মিলেমিশে একাকার হয়। ওঠে স্লোগান, বিচার চাই, এবার চাই ন্যায় বিচার। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। আজকে যখন এই ছাত্র আন্দোলন বাংলার নির্ভয়ার জন্যে মেরুদণ্ড উপহার দিচ্ছে, তখন মনে হয় নাগরিকের জীবনে এক মঙ্গলের গান উঠে আসছে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। ফলে সেই মলিন মর্ম মুছানোর জন্যে আজকে আফটার লাঞ্চ রেভলিউশনে আবার আমরা ফিরে এসেছি। নরেশ দা, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আজকে যদিও ধন্যবাদের সময় নয়, আমরা দুঃখিত, কিন্তু এই সময়ও আমাদেরকে আসতেই হবে, কথা বলতেই হবে। সে একা মারা গেছিল 140 কোটির দেশে, সেই সিস্টেম তার পাশে দাঁড়ায়নি, যেটাকে আমরা বলি প্রশাসন। তার সঙ্গে যারা কাজ করতো তারা দাঁড়াতে পারেনি। হোয়াট এভার বি দ্য প্রবলেম দ্যাট নাইট, দ্যাট হ্যাজ টু বি ফেসড। যখন আপনি একা বাড়িতে ফেরেন এই অন্ধকার আমাদেরকে দেখে, আলো দেখে না। আজকে 14 তারিখ রাত্রিবেলা যে মানুষেরা রাস্তায় নামলেন, 2 কোটি লোক বিশ্বজুড়ে, তারা একটা আলো জ্বালিয়েছেন। আজকে আমরা আলোরও কথা বলবো, অন্ধকারটাকে আস্তে আস্তে কমাবো। দেবাশিস দা, কোন অ্যাঙ্গেলের থেকে দেখছেন? আপনি আমাকে প্রশ্ন করেছেন লাইভে, এবার আমি আপনাকে প্রশ্ন করেছি, ইজ ইট অনলি রাজনীতি অর চূড়ান্ত মিসম্যানেজমেন্ট, ক্যালাসনেস? কি বলবো? খুব ভালো প্রশ্ন। তার আগে একটা কথা বলে নিই, আপনাদের কাছে যেহেতু নরেশ দা আগুনের পরশমণির কথা বললেন, আগুন জ্বালানোর কথা বললেন, আলোর কথা বললেন, আপনাদের কাছে একটা কথা একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। গত কয়েকদিন ধরে আফটার লাঞ্চ রেভলিউশন করতে পারিনি এমন নয় যে আমাদের কোনো প্রবলেম ছিল। আমরা দেখছি ইউটিউবে একটা প্রবলেম হচ্ছে। আফটার লাঞ্চ রেভলিউশনে দেখবেন স্ক্রিনটা দুদিকে ভাগ হয়ে যায়। একদিকে আপনি যে গেস্টকে ডাকছেন তিনি থাকেন, একদিকে আমি থাকি। আমার মোবাইলে দেখি গেস্টের জায়গাটা পুরো কালো, আমার কথাই শুধু শোনা যাচ্ছে। ফলে দুঃখের কথা যেটা, যখন আমি কথা শোনাতে পারছি সেটা আবার লাইভে আসছে না, সেটা আরও দুঃখের। এবং আমার মোবাইল থেকে কানেক্টই করতে পারলাম না, তাই দুজন ঠিক করলাম যে একটু সময় যাক, কিন্তু আমরা আফটার লাঞ্চ রেভলিউশন নিশ্চয়ই করে চালিয়ে যাব একদম। আর নরেশ দা বললে এবার এই সেই দুঃখের কথায় আসি। এত বড় দুঃখের কথা কিভাবে শেয়ার করা যায়? সেই মা কি চিঠিতে লিখছেন যে একটা মেয়েকে বড় করতে, তাকে ডাক্তার করতে স্বপ্ন লাগে, ধৈর্য লাগে, অনেক অর্থ যায়, অনেক মূল্যবান সময় চলে যায়, সেই সমস্ত কিছু কি ছাই হয়ে গেল? এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? ফলে একদিকে যখন একটা স্বপ্ন ছাই হচ্ছে, সেদিন কোনো মেয়ে পড়েনি, সেদিন আমাদের স্বপ্ন পুড়েছিল। সেদিন একটা ইনস্টিটিউশনাল মার্ডার হয়েছিল, যে মেয়েটার কাছে ওই আরজি কর ছিল তার সেকেন্ড হোম, তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল ইনস্টিটিউশন এবং আমাদের রাষ্ট্র। ফলে ইট ইজ আ ইনস্টিটিউশনাল মার্ডার। সেই ইনস্টিটিউশনাল মার্ডার যদি একদিকে হয়, তাহলে অন্যদিকে আন্দোলন কিন্তু যখন মেরুদণ্ড উপহার দিচ্ছে, আন্দোলন এবং নাগরিক কিন্তু পরিষ্কার বলছে যে তুমি যে কোনো ধরনের শাসক হও, ক্ষমতার তীব্র রূপ হও, আমার কিছু যায় আসে না, তোমাকে মেরুদণ্ড ফিরে পেতেই হবে, তোমাকে ন্যায় বিচার করতেই হবে। ক্র্যাকস এটাই আন্দোলন। বলছি দেবাশিস দা, 4 বছর ধরে তোলাবাজ তৈরি করা হয়েছে, কি তার বেশি হতে পারে। তারা সাধারণ ঘরের লোক না, অ্যাটলিস্ট আমাদের থেকে অনেক বেশি বিদ্যে ধরেন, বুদ্ধি ধরেন, সহানুভূতি ধরেন, এবং তারা আমাদেরকে বাঁচানোর জন্যে তৈরি হচ্ছেন। সেই ডাক্তাররা কি একটা তোলাবাজে কনভার্ট করা যায়? মানে এটা তো সিনেমাতেও দেখিনি। 75 বছর 77 বছরে যে ট্র্যাশ দেখেছি ভারতবর্ষের সিনেমাগুলোতে, সেটা তো একজন ডক্টর 5 ফিস নিচ্ছেন, পয়সার জন্য আমাদের দেশে অপারেশন হয় না দেখেছি, কিন্তু তোলাবাজও তৈরি করা যায়? অসাধারণ প্রশ্ন। আমি একটু আগে দেখছিলাম অসংখ্য পাখিগুলো একসাথে উড়ে যাচ্ছিল। আমার মনে পড়ছিল অগ্নিশ্বরের সেই ডায়লগটা। আপনার মনে আছে অগ্নিশ্বরের সেই ডায়লগটা, যেখানে ওই মাকে বলছেন তিনি যে আপনি আপনার হাসপাতাল থেকে আমরা যে খাবারটা আপনাকে পাঠাই,
সেটা আপনি আপনার স্বামীকে দিয়ে দেন, ফলে আপনার প্রোটিন হয় না, আপনাকে আমরা অতিরিক্ত খাবার পাঠাবো। ডাক্তার বলতে আমাদের মস্তিষ্কে একটা অন্য ছবি আঁকা হয়েছিল, যদিও সেই ছবিটা 90 দশক থেকে ফিকেতর হয়ে গেছিল, তবু একটা আশা ভরসার জায়গা ছিল যে অন্তত কিছু জায়গায় তোলাবাজি হয় না। কিন্তু আরজিকর মানে গেট খুলে দেখিয়ে দিল ঘরের ভেতরেও আজকে সব জায়গায় কঙ্কাল আছে। তুমি যে ড্রয়িং রুমটাকে ভাবছিলে যে ওখানে প্রবলেম রয়েছে কিন্তু কঙ্কাল নেই, এখন ড্রয়িং রুম জুড়েও কঙ্কাল। ওই আখতার আলী বলে যে ভদ্রলোক, যিনি আরজিকরের অন্যতম উপদেষ্টা ছিলেন, তিনি এই গত বছরই 2023-এ বলেছিলেন পরিষ্কারভাবে যে আরজিকর দুর্নীতির বাসা হয়ে গেছে, সন্দীপ ঘোষ হচ্ছে দুর্নীতির ঝর্ণা, একভাবে তিনি বলেছিলেন। কিন্তু বলার পরে কি দেখেছিলেন তিনি? বলার পরে দেখেছিলেন তার বিরুদ্ধে থ্রেট কল এলো, তাকে বলা হলো তোমায় মেরে ফেলা হবে, আর সন্দীপ ঘোষের পদোন্নতি হলো। এবং আরও অদ্ভুত ঘটনা, এই ঘটনার পরে যখন রাজনৈতিক চাপে, সামাজিক চাপে সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন, তারপরেই তাকে এনআরএসের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। অর্থাৎ মাফিয়াতন্ত্রকে একভাবে সরকারি পৃষ্ঠপোষণ দেওয়া হলো যে তুমি যতবার মাফিয়াতন্ত্র করবে আমি ততবার তোমার পেছনে দাঁড়াবো। ফলে মাফিয়াতন্ত্রতা আসলে তৈরি করে আমাদের রাজনৈতিক ব্যবস্থা। বলছি আমাদের দেশ ট্যালেন্টের দেশ, এখান থেকে পড়াশোনা করতে যায় বাইরে, সেখানে ভালো ভালো চাকরিও করে। এমন কোনো এহেন জায়গা নেই পৃথিবীর বড় বড় কোম্পানিতে যেখানে ভারতীয়রা নেই। আমাদের ট্যালেন্ট নিয়ে ট্যালেন্ট ব্যাংক হলো না, যেটা আপনি বলেন। আমাদের এই ট্যালেন্ট নিয়ে একটা স্বর্ণ ভারতবর্ষও তৈরি হলো না। দুষ্টু লোকেরা লাশকে রেন্ট দিয়ে কিছু ব্ল্যাক মানি উপার্জন করছেন, সেটাকে লুকিয়ে লুকিয়ে রাখছেন, কারণ আলটিমেটলি ওপরে নিয়ে যেতে পারবেন না। তো দুষ্টু লোকেরা এক হতে পারছে, ভালো লোকেরা এক হতে পারলো না। দেখুন, সেই সত্যজিৎ রায় ছায়াছবি হীরক রাজার দিকে একটা গান ছিল, দেখো ভালো মন্দজনে সিংহাসনে চড়ে, দেখো ভালো লোক রইল ভাঙা ঘরে। ফলে আমাদের পারসেপশানগুলোতেই একটা পরাজয় লুকিয়ে আছে। সেই পরাজয়টা এমনি আসেনি। স্বাধীনতা সংগ্রামে দেখবেন নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষ সবচেয়ে বেশি শহীদ হয়েছে। কোন বাড়িগুলো থেকে শহীদরা উঠে এসছে? ক্ষুদিরাম কোন বাড়ির ছেলে ছিল? নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে ছিল, আর গরিব মানুষ সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে। কিন্তু স্বাধীনতার পরে তারাই সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। ফলে আমাদের এখানে একটা অদ্ভুত সেট আপ তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে ভালো লোককে ঢুকতে দেওয়া হয় না। এই সন্দীপ ঘোষের ব্যাপারটাই দেখুন না, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেই মুখ খুলতো তার মুখে নাকি সেলাই করে দেওয়া হতো। যিনি মুখ খুলছেন তারও তো একটা পরিবার আছে, ছেলে মেয়ে আছে। কোনো ডাক্তার হয়তো মুখ খুললেন, সঙ্গে সঙ্গে তাকে ট্রান্সফার এমন জায়গায় করে দেওয়া হলো যেখানে মানুষও থাকতে পারেন না। ফলে একটা অদ্ভুত মাফিয়াতন্ত্র খুব কালমুনেটিভভাবে তৈরি করা হয়েছিল। গোফকে যেভাবে মানুষ ছাঁটে, একটু এবড়ো খেবড়ো গোফগুলোকে যেভাবে ছেটে দেওয়া হয়, আমাদের সিস্টেমে সব জায়গায় সেটা করা হয়েছে। আপনি রাজনীতিতে দেখবেন যারাই প্রশ্ন তোলে তাদের বাইরে বার করে দেওয়া হয়। চন্দ্রশেখর আজাদ সেদিন ভালো বলছিলেন যে আমি শাসকেরও নই, বিরোধীরও নই, আমি বসেছি পার্লামেন্টে, আমার সাথে শাসকও কথা বলেনি, বিরোধীও কথা বলেনি। একথা নিশ্চয়ই বোঝাতে হবে না যে শাসকের বিরুদ্ধে মানে বিজেপির বিরুদ্ধে চন্দ্রশেখর আজাদের একটা বিরাট ভয়েস ছিল। সুতরাং আপনি সাংবাদিকতার ক্ষেত্রেই দেখুন না, এত সাংবাদিকতা নিয়ে আলোচনা হয়। আপনি তো ডেভেলপমেন্ট নিউজ নিয়ে দীর্ঘদিন কথা বলছেন, কাজ করছেন, আপনাকে কবার ডাকা হয়েছে? কেন ডাকা হয়নি? আর আজকে দেবাশিসদার সঙ্গে রয়েছি বলে এই কথাটা বলছি, এটা তাহলে ভুল বুঝবেন। গড়িয়া বইমেলায় দেবাশিসদাকে আমি ডেকেছিলাম এবং একমাত্র দেবাশিস চক্রবর্তী অফ কথামুখী আমাকে ডাকে। বাদবাকিরা ভয় পায় যে এই মানুষটি সত্যি কথা বলে দেবে, তাহলে আমাদের সাংবাদিকতা কি হবে। 2014-তে টাইমস অফ ইন্ডিয়াতে একটা খবর ছাপা হয়েছিল, ছবিটা আমি দেবাশিসদাকে পাঠাবো, উনি দেখাবেন। The 45 newspapers unite to bring readers uplifting solution based news. তার পেছন আমাদের দেশের পুরো সবকটা জার্নালিস্ট, সবকটা পেপার হাউস মেরে শেষ করে দিয়েছে। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একা মারা গেলেন আমাদের দেশের জন্য কাজ করতে করতে, আর একজন মারা গেল আরজিকরের ভেতরে। কিন্তু 14 তারিখ রাত কি সেকেন্ড স্বাধীনতার মানে সিগন্যাল এলো আমাদের কাছে? আলবাত সিগন্যাল এলো, কিন্তু এখনও আমরা পূর্ণাঙ্গ স্বাধীন হইনি। যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছি, যতক্ষণ না এই ভরসা পাচ্ছি আর এরকম ঘটনা ঘটবে না, ততক্ষণ আমরা স্বাধীন হইনি। যতক্ষণ না পর্যন্ত নরেশ জৈনের মতো মানুষ, আপনি বলে আপনি নরেশ জৈন নয়, যারা প্রশ্ন তোলেন তাদের ন্যায় বিচার না আসছে, ততক্ষণ আমরা স্বাধীন হইনি। কিন্তু 14 তারিখ রাত একটা জিনিস বুঝিয়ে দিল
দেখবেন গত কয়েক বছরে সেই গানটা আমার খুব ভালো লাগতো, ছোটোবেলায় শুনতাম, আমায় ভোটার করেছে ভগবান গো। ফলে গত কয়েক বছর ধরে নাগরিক যে শুধু ভোটার হয়েছিল, সে শুধু দলতন্ত্রের দাস হয়েছিল, তার বাইরে নাগরিকের যে একটা আলাদা পরিচয় আছে, সে যে মিছিলে হাঁটতে পারে, মোমবাতি ধরতে পারে, কবিতা লিখতে পারে, তা এবং এই সমস্ত কিছু নিয়ে সে যে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদী হতে পারে, সেই প্রতিবাদ জেগে উঠেছিল 14 তারিখে। ফলে নিশ্চয়ই 14 তারিখ হচ্ছে 1942 সালে সেই আগস্ট আন্দোলনের মতো, যেখান থেকে আমরা চিৎকার করে বলছি, আগস্ট আন্দোলন যেমন বলেছিল না করেঙ্গে ইয়া মারেঙ্গে, তেমনি আমরাও চিৎকার করে বলছি ন্যায় বিচার, ন্যায় বিচার, উই ওয়ান্ট জাস্টিস। এবং এখানে নরেশদা, আপনার কাছে এটা আপনি যে প্রশ্নটা করেছিলেন, যে প্রশ্নটা আমি অন্যভাবে আপনাকে ঘুরিয়ে করছি, এই যে আজকে দুর্গা পুজো কমিটিগুলো সরকারি সাহায্য রিফিউজ করে দিচ্ছে, তার মানে কি শিরদাঁড়া কি ফেরত আসছে? শুধু শিরদাঁড়া ফেরত আসছে না, মানুষ রিয়েলাইজ করতে পেরেছে যে এই 5টা আঙুল এক হতে পারে, 10টা আঙুল এক হতে পারে, পাড়ার 2000-5000 মানুষ এক হতে পারে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আরেকটা গ্রেট নিউজ আপনাদেরকে দিই, দেবাশিসদার জন্য অপেক্ষা করার সময় একটা অফিস ভিজিট করেছিলাম। আমাদের দেশে যে মেয়েরা পৌরোহিত্য করেন, তারা একটা পুজো করছেন চেতনা বোধের রাইজের জন্য, জনগণের এইভাবে আমরা রাইজ করব এবং পাড়া এক হবে। সেদিন আমরা কথামুখ ভাবনামুখ তাদের ফেসবুক ওয়াল, তাদের ইউটিউব ওয়ালে লাইভ পোস্টার করে আমরা ছড়িয়ে দেব কোথায় এই পুজোটা হবে, নিশ্চয়ই করে আসবেন, সেই বোধ জাগছে। আচ্ছা, ডক্টর কুণাল সরকারের নিশ্চয়ই আপনি স্পিচটা শুনেছেন, a politician goes and another politician comes, a scoundrel goes is replaced by another scoundrel। এইটাকে আপনি কিভাবে ব্যক্ত করবেন? এটা অনেক দিন আগে এক কবি বলেছিলেন অসাধারণভাবে, যে রাজা আসে যায় লাল জামা গায়ে, নীল জামা গায়ে, এই রাজা আসে সেই রাজা যায়, শুধু পোশাকের রং বদলায়, দিন বদলায় না। ফলে কুণালবাবু আরও ভয়ঙ্কর একটা কথা বলেছেন, যে দশকের পর দশক ধরে আমরা একটা এক্সপ্লয়টেশন ট্রিকে জল দিয়েছি। সেই নামদেব ধসাল অনেক দিন আগে বলেছিল না, একটা এক্সপ্লয়টেশন ট্রি, যে কিনা কবি নামদেব ধসাল, যে কিনা খেতে ভালোবাসে মানুষের রক্ত। ফলে এই এক্সপ্লয়টেশন ট্রিকে আমরা কিভাবে তৈরি করেছি? সব জায়গায় ইয়েসম্যান ঢুকিয়ে, মানুষের দাবিগুলোকে কেটে দিয়ে, মানুষকে শুধু রাজনৈতিক দলের মধ্যে বিভাজিত করে, এই তিনটের ভেতর দিয়ে আমরা একটা জায়গা তৈরি করেছি। ফলে পার্টি অফিসগুলোতে ইনঅ্যাক্ট কর্মী তৈরি হয়েছে, যারা সারাদিন পার্টি অফিসে বসে থাকে কিন্তু সমাজের জন্য কিছু করে না। তাদের কাছে সমাজ বলতে শুধু পোস্টার মারা। ইনঅ্যাক্টিভ নাগরিক তৈরি হয়েছে, যারা শুধু ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে কিন্তু পাড়ায় মানুষের বিপদে দাঁড়ায় না, বা পাড়ার মানুষের জন্য সোশ্যাল নেটওয়ার্ক সিস্টেম, মায়েদের পেনশনের ব্যাপারটা করে না। এই যে ইনঅ্যাক্টিভ সিটিজেনদের জীবনে একটা মেরুদণ্ড এলো, একটা শিরদাঁড়া এলো, এটা কিন্তু বললো আবার তোরা মানুষ। এবং দেবাশিসদা, যেটা শুনলাম, প্রচুর পার্টির লোক পার্টির ঝান্ডা ছেড়ে দিয়ে ভিড়ের ভেতরে মিশে যাচ্ছেন। সেদিন রূপা গাঙ্গুলি বললেন, অনেক জায়গায় আমি গেছি, পেছনে একটা কালো মাথা হয়েছিলাম, আজকে অনেকে মাথা হতে চাইছেন, সাধারণের সঙ্গে মিশে যেতে চাইছেন, কিন্তু যারা তাদের পুরস্কারকে ফেরত দিচ্ছেন, এটাকে কিভাবে দেখছেন? আমি কোনো নাম করতে চাইছি না, কিন্তু আপনি দেখছেনটা কিভাবে? প্রথমে বলি, আপনি যার নাম করলেন, যে অভিনেত্রীর নাম করলেন কি গাঙ্গুলি, তারা তো হাতরাস করেছে। তাদের শাসনে আমি তো দেখলাম মণিপুর হলো, এবং গতকালই কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে দেখবেন, যে সমস্ত মানুষের বিরুদ্ধে অভিযোগ ছিল ধর্ষণ করার, অর্থাৎ আইটি সেল, বিজেপি আইটি সেলের কর্মী, তারা যখন জামিনে মুক্তি পেল, যারা BHU বারাণসী ইউনিভার্সিটির মেয়েটিকে ধর্ষণ করেছিল, তাদের তো রেড কার্পেট পেতে অভ্যর্থনা জানালো। ফলে আগে তারা তাদের রাজনৈতিক দলকে শোধরন, তারপর তো জনগণকে শোধরাবেন। আপনি নিজেই অসুস্থ হয়ে আছেন একভাবে, আপনি কিভাবে মানুষের চিকিৎসা করবেন? আপনাকে বলতে চাই, দুজনের পক্ষ হয়ে ঝান্ডাটাকে ছুঁড়ে ফেলে দিন, সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। ফলে এটা একটা সময়, যে সময় তীব্রভাবে বলছে যে মানুষ কিন্তু এখন প্রবলভাবে সচেতন হয়েছে, তাই বলছে যে আমাদের দরকার নেই ওই পুজো কমিটির টাকা, আমরা আমার বোনের পক্ষে দাঁড়াবো, আমরা আমাদের বোনেদের পক্ষে দাঁড়াবো। প্রশ্ন উঠছে, রাষ্ট্রের কাজ কি দুর্গাপুজোকে টাকা দেওয়া? রাষ্ট্র যে টাকা দুর্গাপুজোকে দিয়েছিল, তার অর্ধেক টাকা দিয়েই তো সে CCTV লাগাতে পারতো, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। রাষ্ট্রের কাজ তো দুর্গাপুজো বা কোনো উৎসবকে টাকা দেওয়া নয়। শুধু তাই নয়, টাকা দেওয়া নয়, সরি, ধর্মকে টাকা দেওয়া নয়। নির্ভয়ার ফান্ড আছে সেন্টারের,
সেই ফান্ডটাকে ব্যবহার করে করতে পারতেন। আর এই যে এত টাকা, অ্যাটলিস্ট কিছু বাড়িকে সোলার করে গরিবের পার্মানেন্ট ইলেকট্রিসিটি বিলটাকে অফ করে দিতে পারতেন, এটা আপনারা নিশ্চয়ই পারতেন। এবং আরেকটাও কথা বলি, যেটা পরিষ্কার, এটা বলে আজকের মতো অনুষ্ঠানটা শেষ করব। যারা চিৎকার করে বলছেন যে এনকাউন্টার করলে, ফাঁসি দিলে নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে, তারা ধনঞ্জয়ের কেসটা দেখেছেন? ধনঞ্জয়কে ফাঁসি দেওয়ার সময় এই কথা বলা হয়েছিল, পরে নির্ভয়ার সময় বর্মা কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে মৃত্যুদণ্ডের ভেতর দিয়ে এ ধরনের ঘটনাকে এনকাউন্টার করা যায় না। ফলে আজকে সমাজকে অনেক জটিল কোয়েশ্চেনের সামনে দাঁড়াতে হবে। সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে আছে যে কেন এই ধরনের ঘটনা বারবার ঘটে, কেন এখনও ওই অনেক বলেন ইয়াং ছেলে রেপ করে ফেলে, যে বিষয়টা তা না। যে রেপ করে না তার যৌনতা নেই এমন বিষয়টা নয়, তারও কিন্তু প্রবল যৌনতাই রয়েছে। কিন্তু রেপটা হচ্ছে এক ধরনের প্রবলতম মানসিক বিকৃতি এবং স্বৈরাচার। তাহলে সেই প্রবলতম মানসিক বিকৃতি এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে হবে। ইনস্টিটিউশনাল মার্ডার যেটা হয়েছে তার বিরুদ্ধে লড়তে হবে। এবং কুণালবাবু যে হোয়াইট পেপার তৈরি করার কথা বলেছেন, আমি যেটা একটু আগে নরেশদা বললেনও, যে প্রত্যেকটা যারা আন্দোলনকারী রয়েছেন, পাড়ায় হোক, গ্রামে হোক, রাস্তায় হোক, যেখানেই তারা আন্দোলন করছে, তারা নিজেরা হোয়াইট পেপার তৈরি করুন, এলাকার কবিদের কবিতা ছাপান, মানুষের কাছে ডিস্ট্রিবিউট করুন, গায়কদের নিয়ে লাইভ করুন। ফলে কবিতা, গান এবং জীবনবোধের ভেতর দিয়ে আমরা প্রতিরোধের রংমশাল জ্বালাই। এবং আজকের অনুষ্ঠান আমরা শেষ করব দেবাশিস চক্রবর্তীর একটি কবিতা পাঠ করে। তার হাতে আমি মাইক তুলে দিচ্ছি, আমার মোবাইল তুলে দিচ্ছি, সিঙ্গেল ফ্রেমে দেবাশিস যাকে ধরছি। না, এটা বাইকটা ধরুন, আমি তাহলে পড়তে পারছি। আচ্ছা, ওকে, ডান। আরজি কর 2024। কতবার মার খাওয়ার পর এমন হয়, অসংখ্য গোলাপ আর অজস্র মুষ্টিবদ্ধ হাত মিলেমিশে একাকার হয়। ওঠে স্লোগান, বিচার চাই, এবার চাই ন্যায় বিচার। সেই খুনি রাতে মেয়েটা লড়াই করেছিল নেকড়ের সঙ্গে, খালি হাতে খোলা চোখে লড়াই। পৃথিবীর শেষ প্রান্তে যেখানে কোনো ঘড়ি নেই, বরফ বরফ চাঁদের আলোয় রঙের শূন্যতা নয়, বরং শূন্যতার রং যেখানে চুপি চুপি অ আ হর্ষই, অর্থাৎ ভাষা থেকে ভালোবাসায় ডুব দেয়, সেখানে যখন রক্ত এসে পৌঁছলো, সে সময় হয়তো পৃথিবীর প্রতিটা লাশের চোখ জুড়েও স্বপ্ন চিকচিক করছিল, শুভ এক সময়ের শব্দ এবং স্বপ্ন। আসলে নেকড়ের দাঁত আর অত্যাচারী শাসক রাষ্ট্র, এরা সব বোঝে, শুধু স্বপ্ন বুঝতে পারে না। আমি দেখেছি শরীরে রক্ত লাগলে প্রথমে হাওয়া থেমে যায়, সব কিছু গুমসুম গুমসুম, পরে সাগর দোলে, ঝড় ওঠে। প্রেমের কবিতার শেষ অক্ষরে অক্ষরে প্রতিরোধ কথা বলতে চায়। হাতগুলো তাই মিছিলে চলতে চলতে, পুড়তে পুড়তে, জ্বলতে জ্বলতে মুর্শিদাবাদ থেকে কাকদ্বীপ জ্বলতে জ্বলতে মুর্শিদাবাদ থেকে সাগরদ্বীপ, কলকাতা থেকে কাকদ্বীপ হয়তো একটা গান লিখতে চাইছে। ক্ষুদিরামের ভাইরা আজ হয়তো চিৎকার করে লিখছে, প্রীতিলতার বোনেরা লিখছে, ন্যায় বিচার ন্যায় বিচার, ফুলগুলো আর ছিঁড়ে ফেলতে দেব না। ধন্যবাদ।